নমস্কার, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের বিশেষ অনুষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তিতে। আজকের আমাদের আলোচনার মূল বিষয় ব্ল্যাক হোলের সন্ধানে ভারত। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রতন দাস মহাশয়। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আলোচনা যেহেতু আমাদের এই ব্ল্যাক হোলকে নিয়ে, তাই প্রথমেই আমরা ব্ল্যাক হোল সম্পর্কে খানিকটা জানতে চাইছি। আচ্ছা, ব্ল্যাক হোল হলো একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ধরুন একটা ব্ল্যাক হোলের একটা জায়গা যেখানে মাধ্যাকর্ষণ শক্তি বা মহাকর্ষীয় বল যেটা আছে সেটা এত বেশি যে ওখানে কিছু গেলে পরে আর ফিরে আসে না, আর এতটাই বেশি যে ওখান থেকে আলোর কণিকাও আর মানে ভিতরে ট্র্যাপড হয়ে যায়, আলোর কণিকাও বেরিয়ে আসতে পারে না। তো যদি আলোই না আসে তাহলে ওটাকে দেখবো কী করে, দেখা যায় না। এই জন্য ওটাকে ব্ল্যাক বলে ধরা হয়। হোলটা এই কারণেই যে ওটার ভিতরে কিছু চলে গেলে আর ফিরে আসে না, এই জন্যই ওটার নাম ব্ল্যাক হোল। মহাজাগতিক যে বিষয়গুলো রয়েছে সেটা তো বরাবরই রহস্যে ঘেরা। নতুন করে আবার এই ব্ল্যাক হোল নানান কিছু আমাদের জানান দিচ্ছে। আসলে এই যে ব্ল্যাক হোল, সেটার সন্ধান আমরা কবে থেকে পেয়েছি বা আমরা কবে থেকে সেটা জানতে পেরেছি? হ্যাঁ, সেটা যদি বলতে হয় তাহলে ফিরে যেতে হবে এই আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব, জেনারেল থিওরি অফ রিলেটিভিটির উপরে। উনি 1915 খ্রিস্টাব্দে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব অর্থাৎ জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়েছিলেন, এবং এটার উপরে ভিত্তি করেই কিন্তু ব্ল্যাক হোলের ধারণাটা আসছে। পরবর্তীতে 1916 খ্রিস্টাব্দে শুয়ার্সচাইল্ড বলে একজন, যিনি আইনস্টাইনের এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটির উপরে কাজ করেছেন, গবেষণা করেছেন, এবং উনি দেখিয়েছেন যে উনি আইনস্টাইনের সমীকরণগুলো সমাধান করেছিলেন, করে দেখিয়েছিলেন যে একটা রেডিয়াস বা ব্যাসার্ধ আসতে পারে সলিউশনের মধ্যে আসছে যেগুলো, সে ওই ব্যাসার্ধর ভিতরে যদি চলে যায় কোনো একটা স্টার বা কিছু, তাহলে ওটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে এমন বলেছিলেন যে পসিবিলিটি। তখন এটাকে ব্ল্যাক হোল নাম দেওয়া হয়নি, তখন এটা নাম দেওয়া হয়েছিল যে গ্র্যাভিটেশনালি কোলাপসড অবজেক্ট, মানে এটা সংকীর্ণ হয়ে একদম গভীরে চলে যায় কোনো একটা বস্তু যেটা স্টেবল কখনো হতে পারে না, এবং ওখান থেকেই অ্যাকচুয়ালি ব্ল্যাক হোলের উৎপত্তি। তারপরে বিভিন্ন সায়েন্টিস্টরা, বিভিন্ন রিসার্চাররা রিসার্চ করেছেন, এবং শেষে ধরুন 1966 খ্রিস্টাব্দে একজন সায়েন্টিস্ট হুইলার বলে, উনি ফার্স্ট টার্মটা কয়েন করেছেন ব্ল্যাক হোল। আচ্ছা আচ্ছা, এই যে আপনি যদিও শুরুতেই বলেছেন ব্ল্যাক হোলটাকে কেন আমরা ব্ল্যাক হোল বলে থাকি, সেটা তো একটা তারা ছিল নাকি? তারা ছিল, তারার এটা ধরুন শেষ মানে পর্যায়ে আর কি, তার শেষ পর্যায়টাকে সেটা। আবার কখনো কখনো এই ব্ল্যাক হোলটাকে তো আবার নিউট্রন নক্ষত্রও বলা হয়ে থাকে নাকি? না, এক্স্যাক্টলি নয়। অ্যাকচুয়ালি আমাদের যেরকম জন্ম মৃত্যু হয়, তারারও এরকম জন্ম মৃত্যু হয়। কিছু কিছু তারার মৃত্যুর পরে বিভিন্ন স্টেজে চলে যায়। যেমন কিছু তারা আছে যেগুলো হোয়াইট ডোয়ার্ফে পরিবর্তিত হয়ে যায়, আরও একটু ভর যাদের বেশি, ওরা নিউট্রন স্টারে কনভার্ট হয় বা পরিবর্তিত হয়, মানে ওরা এন্ড পয়েন্ট বা মৃত্যুর পর যেটা হয়। কিছু তারাগুলো এই ব্ল্যাক হোলে পরিণত হয়, কিন্তু যেগুলো খুব বেশি মাস, বেশি ভরের তারাগুলো ব্ল্যাক হোলে পরিণত হয়ে যায়, এবং ওইগুলোকে বিভিন্ন পর্যায়ে বা শ্রেণীবদ্ধভাবে ফেলা যায়। কিন্তু বলতে পারি যে ওই স্টারের মধ্যে কিছু স্টার যেগুলোর ভর বেশি, ওইগুলো ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। আচ্ছা, আমরা তো অনেক সময় শুনে থাকি বা আমরা অনেকেই জানি, বা অনেক সময় আমরা অনেকেই আমাদেরকে এই কথাটা বলে থাকেন যে আমরা যে সমস্ত তারাগুলোকে রাতের আকাশে আমরা দেখতে পাচ্ছি, হয়তো সেইগুলোর অস্তিত্ব নেই। আবার এরকমও আছে যেগুলোর অস্তিত্ব রয়েছে, হয়তো সেগুলোকে আমরা দেখতেও পারি না। আসলে বিষয়টা কি? অ্যাকচুয়ালি বিষয়টা খুব ইন্টারেস্টিং। বিশ্বব্রহ্মাণ্ডটাই সত্যি বিস্ময় ভরা, কারণ বিশ্বব্রহ্মাণ্ডটা শুরু হয়েছিল অনেকেই জানেন যে বিগ ব্যাং থিওরি থেকে, অর্থাৎ এটা বলছে যে বিশ্বব্রহ্মাণ্ডটা এক্সপান্ড হয়ে যাচ্ছে, এবং এই এক্সপানশনের পথে এই সৃষ্টি হয়ে যাচ্ছে, তারাগুলোর মৃত্যু হয়ে যাচ্ছে। এখন যেটা প্রশ্ন করেছেন আপনি, সেটার উত্তর দিতে গেলে বলতে হবে যে যত দূরে চলে যাচ্ছে তত আমরা অতীতে চলে যাচ্ছি। মানে আমি যদি একটা স্টার, খুব দূরের স্টারকে দেখি, সেটা আসতে আমাদের কাছে হয়তো 40,000 বছর সময় লাগলো, 4 লাখ বছর সময় লাগলো। যত দূরের জিনিসগুলো দেখবো অত
আমরা অতীতে চলে যাই। আমরা কিন্তু বর্তমানকে দেখছি সেটাই যেটা আমাদের কাছে বা আলোটা এসে ধরা পড়ছে। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে কোনো একটা স্টার যখন মৃত্যু হয়ে গেল, সেটা লাইটটা ছেড়ে মৃত্যু হলো, সেই লাইটটা এসে আমাদের কাছে ঢুকছে, কিন্তু আমরা এখনও এটা অবজারভেশন করছি। সেটা মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আমরা এখন দেখছি বলছি যে এটাই বর্তমান, কিন্তু এটা অতীত থেকে আসছে। এটাই খুব ইন্টারেস্টিং, খুব মানে আমার বিস্ময় বলে মনে হয় আর কি। আচ্ছা, এই যে আপনি তারাগুলোর কথা বললেন, ব্ল্যাক হোলকে কি আমরা খালি চোখে দেখতে পারি বা সেটা দেখা সম্ভব? এক্স্যাক্টলি না, যেহেতু এখান থেকে কোনো রেডিয়েশন বা বিকিরণ হচ্ছে না, আমরা কোনোভাবেই ব্ল্যাক হোলকে ডাইরেক্টলি অবজারভেশন বা পরোক্ষভাবে দেখতে পারি, প্রত্যক্ষভাবে আমরা কখনো দেখতে পারি না। কিন্তু রিসেন্টলি কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে টেলিস্কোপ দিয়ে, একটু কমপ্লেক্স, একটু কঠিন ধরনের এক্সপেরিমেন্ট। সেগুলো দিয়ে একটু জটিল প্রকারে একটা ইমেজ গঠন করা হয়েছিল এই রিসেন্টলি, ধরুন 2019 বা 2020 সনে। সেখানে একটা রেডিও সোর্স হিসাবে এটাকে বিভিন্ন টেলিস্কোপ দিয়ে, রেডিও টেলিস্কোপ যেগুলো, সেগুলো দিয়ে একটা ইমেজ গঠন করা হয়েছিল। সেখানে দেখা গেছে যে মধ্যখানে পুরো কালো এবং চারিদিকে একটা আলোর বিকিরণ। সেটাকেই ব্ল্যাক হোল ইমেজ হিসাবে এখন ধরা হয়। তো এটা যদি ব্ল্যাক হোল ইমেজ হিসাবে ধরা হয়, তাহলে এটা বলতে পারা যায় যে এই 2020 সালে এটা প্রথম আবিষ্কার করা হয়েছে বা ডাইরেক্টলি এটা অবজারভেশন করা হয়েছে ইমেজটাকে। এর আগে ব্ল্যাক হোলটাকে এমনিতে যেগুলো টেলিস্কোপ আছে এগুলো দিয়ে কখনোই মানে ডাইরেক্টলি আপনি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে দেখতেই পারবেন না আর কি। আচ্ছা, বিশেষ বিশেষ কি ধরনের টেলিস্কোপ রয়েছে যার মাধ্যমে আমরা এই ধরনের ব্ল্যাক হোলগুলোকে আমরা দেখতে পারি? রিসেন্টলি এই ধরুন ইভেন্ট হরাইজন টেলিস্কোপ, যেগুলো সারিবদ্ধভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। আমেরিকাতে যেমন 3টা আছে, চিলিতে একটা আছে, স্পেনে একটা আছে, মেক্সিকোতে আছে। সেগুলো সবগুলোর ডাটা একসাথে মিলিয়ে ধরুন 10-12 দিন ডাটা কালেকশন করা হলো রেডিও সোর্স। সেই ডাটাগুলো কালেকশন করে প্রসেসিং করে এটা ইমেজ গঠন করা হয়েছিল। এটা একটা স্পেশাল টেলিস্কোপ বলতে পারেন। একটি সিঙ্গল টেলিস্কোপ নয়, এটা অনেকগুলো টেলিস্কোপের সম্মিলিত প্রচেষ্টা। আর আছে যেমন 1999 খ্রিস্টাব্দে নাসায় পাঠিয়েছিল একটা টেলিস্কোপ, যেটাকে বলা হয় চন্দ্র টেলিস্কোপ। চন্দ্র নামটা দেওয়া হয়েছিল এই সুব্রমণিয়াম চন্দ্রশেখর, যেটা ওনার নামের, ওনাকে সম্মান জানিয়ে এটা নামকরণ করা হয়েছিল। ওটা এক্সরে টেলিস্কোপ, এবং ওই এক্সরে টেলিস্কোপ দিয়ে ওই ব্ল্যাক হোলের আশেপাশের থেকে যেগুলো এক্সরে আসে ওগুলোকে ধরে ওগুলো থেকে একটা ইমেজ নেওয়া হয়েছিল। এই ধরনের এক্সরে টেলিস্কোপ বা রেডিও টেলিস্কোপ, এইগুলো দিয়েই ব্ল্যাক হোলটাকে সাধারণত পর্যবেক্ষণ করা যায়। আচ্ছা, আপনি পর্যবেক্ষণের কথা বললেন, ব্ল্যাক হোল জন্মায় কিভাবে, মানে তার সৃষ্টির রহস্যটা কি? সৃষ্টির রহস্য হচ্ছে গিয়ে আমাদের যে ছায়াপথ আছে, আকাশগঙ্গা যেটাকে বলি আমরা, সেটার কেন্দ্রতে একটা বড় ধরনের একটা ব্ল্যাক হোল আছে। সেই ব্ল্যাক হোলটা কীভাবে সৃষ্টি হলো এখনও গবেষণার বিষয়। কিন্তু এটা এত বড় ব্ল্যাক হোল, এটা প্রত্যেকটা ছায়াপথের মধ্যখানে কেন্দ্রতে আছে। এছাড়া একটু আগে যেটা বললাম যে বিভিন্ন স্টার যেগুলোর ভরটা খুব বেশি, এগুলোর লাইফটা মানে শেষ হয়ে গেলে এন্ড পয়েন্টে ওটা ব্ল্যাক হোলে কনভার্ট হতে পারে। আর যেগুলো হকিংস, যেটা মানে হয়তো আলোচনায় আসতে পারে, উনি মানে হাইপোথেটিক্যালি একটা দিয়েছিলেন যে মাইক্রো ব্ল্যাক হোল, সেগুলো এখনও হাইপোথেটিক্সের মধ্যে আছে, কিন্তু ওগুলোর কোনো অস্তিত্ব ভালো করে পাওয়া যায়নি। অস্তিত্ব পাওয়া গেছে শুধু এটাই যে নক্ষত্রগুলো মরে গেলে কিছু ব্ল্যাক হোলে কনভার্ট হয়, আর ওই ছায়াপথের ঠিক কেন্দ্রতে একটা ম্যাসিভ ব্ল্যাক হোল আছে। প্রত্যেকটা ছায়াপথের কেন্দ্রতেই ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে যায় আর কি। আচ্ছা, ইদানিংকালে তো এই ব্ল্যাক হোলকে নিয়ে নানান ধরনের গবেষণা চলছে। মূলত এই ব্ল্যাক হোলকে নিয়ে গবেষণা করে কি কি বিষয় আমরা জানতে পারি বা আমরা অদূর ভবিষ্যতেও আরো অনেক কিছু জানতে পারব? দেখুন, আমি প্রাসঙ্গিক ক্রমে বলতে চাই যে ব্ল্যাক হোলের শুরুটা হয়েছিল আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব থেকে, সাধারণ তত্ত্ব থেকে, যেটা 1915 খ্রিস্টাব্দে উনি দিয়েছিলেন। তারপর রিসার্চ করলেন, যেমন শুয়ারচাইল্ড
উনি শ্বার্টচাইল্ড রেডিয়াস দিয়েছেন, যেটা দেখিয়ে বলেছেন যে এই রেডিয়াসের মধ্যে কোনো নক্ষত্র এসে গেলে ওটা ব্ল্যাক হোলে কনভার্ট হতে পারে। মানে এটা প্রাসঙ্গিক ক্রমে এটা তত্ত্ব দিয়েছিলেন, এটা কোনো বলেছেন যে এটা পসিবিলিটি হতে পারে। আর তারপরে যেমন চন্দ্রশেখর সিবি রমনের যিনি ভ্রাতৃষ্পুত্র, উনি অনেকটা রিসার্চ করেছেন এটার বিষয়ে। উনিও বলেছেন যে যদি কোনো একটা মেসিভ নক্ষত্র যদি তার ভিতরের ফুয়েলটা যদি শেষ হয়ে যায় তাহলে ওটা কোলাপস হতে পারে, গ্র্যাভিটেশনারি কোলাপস হতে পারে, কোলাপস হয়ে এটা ব্ল্যাক হোলে কনভার্ট হতে পারে। তখন এটাকে ব্ল্যাক হোলে কোনো নাম দেওয়া হয়নি, ওটা গ্র্যাভিটেশনারি কোলাপসড অবজেক্ট বা ফ্রোজেন অবজেক্ট নামে ধরা হয়েছিল। তারপর আসলেন ওপেনহাইমার, যিনি এটা ইন্টারেস্টিং কথা বলতে চাই যে আইনস্টাইন নিজে এই তত্ত্বের এগেনস্টে ছিলেন, যে উনার থিওরির উপরে বেস করে যারা বলছেন যে ব্ল্যাক হোলের এক্সিস্টেন্স আছে উনার একটা এগেনস্টে ছিলেন। কিন্তু ওপেনহাইমার এসে সেই আইনস্টাইনেরই তত্ত্বের উপরে ভিত্তি করে বলেছেন যে দেয়ার ইজ এ পসিবিলিটি, একটা পসিবিলিটি আছে যে ব্ল্যাক হোল থাকার আর কি। তো অনেকে রিসার্চ করেছেন। তারপর আসলো যেমন 1960 খ্রিস্টাব্দে, তখন এই আবার এই ব্ল্যাক হোল নিয়ে চিন্তাধারা শুরু হলো নতুন করে, বা এর মধ্যেই অনেকেই করেছে, কিন্তু তখন ব্ল্যাক হোল নিয়ে যেমন সিঙ্গুলারিটি একটা ব্ল্যাক হোলের একটা বিষয় আছে, যেটা হচ্ছে গিয়ে যে ব্ল্যাক হোলের ভিতরে এত বেশি মাস হয়ে যায়, ভর হয়ে যায় যে এটাকে বলে ইনফিনিটি, অসীম হয়ে যায় এটার। তো এই অসীমতাকে সিঙ্গুলারিটি বলে। এই সিঙ্গুলারিটির উপরে অনেকে স্টাডি করেছেন, স্টিফেন হকিং বলে উনিও গবেষণা করেছেন। এই যে সিঙ্গুলারিটির উপরে যে গবেষণা করা, এটার কিন্তু এখন একটা রহস্য, এবং এই সিঙ্গুলারিটির তত্ত্ব নিয়ে এখনও অনেকেই রিসার্চ করে যাচ্ছেন। এই ব্ল্যাক হোলের তত্ত্বের পিছনে অনেক ইনস্টিটিউট, অনেক রিসার্চ ইনস্টিটিউট এখনও লেগে আছে ভালো করে ওটাকে জানার, ভালো করে ওটাকে বিষয়ে গবেষণা করার। হ্যাঁ, অনেক কিছু জানার আছে। আচ্ছা, মহাজাগতিক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে এটাও একটা বিষয়, ব্ল্যাক হোল। আমাদের ভারতবর্ষ আমরা দেখলাম যে চন্দ্রযান 3 সফলভাবে উৎক্ষেপণ করলেন, তারপর আদিত্য L1 সৌরযান, এইবারে ব্ল্যাক হোলের সন্ধানে। কি করে সেটা পরপর সম্ভব হলো? দেখুন, আমি এখানে বলতে চাই আমাদের ভারতবর্ষের একটা স্বর্ণযুগ ছিল একটা সময়, এখন হয়তো আবার একটা নতুন করে একটা স্বর্ণযুগ শুরু হয়েছে। এই জন্য যে আমাদের এই স্বর্ণযুগটা সম্ভব হয়েছে বিভিন্ন রিসার্চারদের মাধ্যমে। আগে আমাদের অনেক গবেষক ছিলেন, যেমন বরাহমিহির ছিলেন, আর্যভট্ট ছিলেন, ওরা সংসারকে অনেক কিছু দিয়েছেন গবেষণা করে। রিসেন্টলি আমাদের যে যারা গবেষণা করেন ওরা অনেক কিছু দিচ্ছেন, এবং আমরা এত উৎপত্তি লাভ করছি যে আমাদের নাসার পরে আমাদের ঈশ্বর নামটা আসছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ওরা এখন অনেকগুলো যন্ত্র পাঠাচ্ছে আকাশে স্যাটেলাইট হিসাবে, যেগুলো হয়তো পৃথিবীর মধ্যে রেখে সম্ভব নয়, আকাশে গিয়েই ওগুলো অবজারভেশন করা সম্ভব। এবং ঈশ্বর নাম চলে আসছে বারবার, কারণ বিভিন্ন সফল উৎক্ষেপণ করেছে অনেক গবেষণার জন্য। রিসেন্টলি এই ব্ল্যাক হোল স্টাডির জন্য যেটা এক্স-রে পোলারোমিটার স্যাটেলাইট এক্সপোসেট, ওটা উৎক্ষেপণ করেছেন ওই ব্ল্যাক হোলের আশেপাশের ম্যাটেরিয়াল থেকে যেগুলো এক্স-রে আসে ওইগুলোকে স্টাডি করার জন্য। এখানে ঈশ্বর অনেক অবদান। নাসা পোলারোমিটার স্যাটেলাইট এটা পাঠিয়েছিল 2021 সালে, এবং এটা দ্বিতীয়বার, সেকেন্ড টাইম যে কেউ একজন পাঠালো আবার একটা পোলারোমিটার স্যাটেলাইট। তো এটা দ্বিতীয় দেশ হিসাবে ইন্ডিয়াই, ভারতবর্ষই সেকেন্ড যে এটা নিয়ে রিসার্চ সফলভাবে সেটা রিসার্চ করছে। আসলে এই যে রিসার্চ ভারতবর্ষ করছে, কি কি জানতে পারে ভারত? অনেক কিছু জানতে পারি, যেমন ব্ল্যাক হোলের কেমন করে রেডিয়েশন করছে, ব্ল্যাক হোলের চারিদিকে একটা ব্ল্যাক হোলের বিষয়ে বলতে গেলে বলতে চাই যে ইভেন্ট হরাইজন বলে একটা স্পেসিফিক রিজিয়ন আছে, ওটার ভিতরে কিছু চলে গেলে ওখান থেকে কোনো জিনিস বেরিয়ে আসতে পারে না, ওটার ভিতরে সিঙ্গুলারিটি হয়ে যায়, যেটা আমি বললাম। আর বাইরে যেগুলো মেটেরিয়াল আছে সেগুলো ওই রেডিয়েশন করে থাকে, রেডিও ওয়েভ বা এক্স-রে, ঠিক আছে। তো ওই এক্স-রে নিয়ে যদি আমরা স্টাডি করি তো ওই সব পদার্থর বিষয়ে আমরা জানতে পারি যে কি করে এগুলো তার চারিদিকে ঘুরছে,
কারণ ওখানে কি হয়ে যায়, স্পেস টাইম কার্ভেচার একটা হয়েছে, যেটা বিষয়ে আমি বলতে চাই যে স্পেস টাইম কার্ভেচার এই আইনস্টাইনই প্রথম দিয়েছিলেন এবং ওটার উপরে অনেক গবেষণা হয়েছে। এই স্পেস টাইম কার্ভেচারটা খুব ইন্টারেস্টিং। এই স্পেস টাইম কার্ভেচারের জন্যই এই ব্ল্যাক হোলের চারিপাশে যেগুলো মেটেরিয়াল আছে ওগুলো চারিপাশে ঘুরছে এবং ওখান থেকে যেগুলো লাইট বেরোচ্ছে সেই লাইটগুলো এই স্ট্রেট না গিয়ে, সোজা পথে না গিয়ে বেঁকিয়ে আসছে। তো ওখান থেকে যেগুলো এক্স রে আসছে, আমাদের স্যাটেলাইট যেটা এখন নেওয়া হয়েছে ওটার পোলারাইজেশন স্টাডি করবে, অ্যাঙ্গুলার পোলারাইজেশন, ডিগ্রি অফ পোলারাইজেশন, এগুলো নিয়ে স্টাডি করবে। এগুলো নিয়ে যদি স্টাডি করা হয়, রিসার্চ করা হয়, তে হয়তো আমাদের এই যে মহাজাগতিক বিষয়ে অনেক কিছু জানার বাকি আছে, এগুলো হয়তো জানা যাবে আর কি। আচ্ছা, এই যে আপনি আমাদের ভারতবর্ষের মানে ইসরোর সফলতার কথা বললেন, তার সঙ্গে এই ব্ল্যাক হোলের রিসার্চ যেটা চলছে, আমরা তো ধরুন না তার পাশাপাশি আরও অনেক কিছু বিষয় জানতে পারি, যেরকম হকিং বিকিরণ, হ্যাঁ, বা আপনার যেরকমভাবে আমরা যে বিকিরণ সম্পর্কে, রেডিয়েশনসের সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য আমরা পেয়েছি বা পাচ্ছি বা আগামীতেও পাবো। এই যে বিকিরণটা, সেটা আদৌ কতটুক আমাদেরকে মানে ফলপ্রসূ করবে মানে জানার জন্য যে এই বিষয়গুলো সম্পর্কে? হকিং অ্যাকচুয়ালি 1970 খ্রিস্টাব্দে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করেছিলেন। এই প্রাসঙ্গিক ক্রমে বলতে চাই যে ইন্ডিয়ার একজন সায়েন্টিস্ট ছিলেন এই আমাদের প্রেসিডেন্সি কলেজে, অমল কুমার রায়চৌধুরী। উনি আইনস্টাইনের এই জেনারেল তত্ত্বের উপরে রিসার্চ করে একটা ইকুয়েশন দিয়েছিলেন, যেটাকে রায়চৌধুরী ইকুয়েশন নামেই জেনে থাকে সবাই। একটু যদি সংক্ষিপ্তভাবে সেই ইকুয়েশনটা যদি একটু বলেন, যদিও সেটা বলা সম্ভবপর নয়, কাগজে কলমেই সেটা সম্ভব, কিন্তু তারপরও এই যে আইনস্টাইনের যে সাধারণ তত্ত্ব, আপেক্ষিকতার যে সাধারণ তত্ত্ব, সেটা একটু বলুন। আর তার সঙ্গে সেটাকে কি করে সেটা মোটিফাই করা হয়েছে বা সংযোজিত বা পরিমার্জিত করা হয়েছে সেটা একটু বলুন। আইনস্টাইনের এই সাধারণ তত্ত্ব যেটা আছে, আপেক্ষিকতা সাধারণ তত্ত্ব, সেটা খুব ইন্টারেস্টিং এই কারণে এখানে বলা হয়েছে যে গ্র্যাভিটেশন যেটা আছে এটা অ্যাকচুয়ালি স্পেস টাইম কার্ভেচার। স্পেস টাইম কার্ভেচারটা কি? এটা স্থান কাল বা স্থান সময় যেটা কার্ভেচার হয়ে যায় আর কি। তো এটা কি অ্যাকচুয়ালি আসলে? এটা হচ্ছে গিয়ে, যদি আমরা ধরুন আগেই বলছিলাম যে বিগ ব্যাং থেকে আমাদের সৃষ্টি হয়েছে, তো বিগ ব্যাং ছিল একটা ছোট্ট একটা জায়গার মধ্যে যেখানে খুব বেশি ভরের জায়গা ছিল, ওটা ব্লাস্ট হয়েছে বা ব্যাং হয়েছে এবং এরপর থেকেই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হতে শুরু হয়েছে। এই বিগ ব্যাংয়ের থেকেই যত ধরনের ম্যাটেরিয়াল, যত ধরনের পদার্থ আছে সবগুলোর অস্তিত্ব পাওয়া গেছে পর দিয়ে বা হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, বিগ ব্যাংয়ের পর থেকেই এই সময় বা স্থান এটাই ছড়িয়ে যাচ্ছে। আমরা হয়তো এরকম সাধারণ মানুষরা ভাবতে পারে যে স্পেস যেটা আছে ওখানেই হয়তো একটা নক্ষত্রের জন্ম হচ্ছে। এটা এরকম নয়। সময় এবং স্পেস যেটা আছে, টাইম অ্যান্ড স্পেস, এটা বিগ ব্যাংয়ের সাথেই বেরিয়ে চলছে আর কি। তে সময় এবং স্থানটাকে আমরা যদি একটা নেটের মতো যদি ধরে থাকি, এটা পর্দার মতো যদি মনে করুন একটা ধরে থাকি, সেটার মধ্যে যদি কোনো একটা ভারী বস্তু রাখি, তো নেটটা কার্ভ হয়ে যাবে, ঠিক আছে? তো এই স্পেস টাইম কার্ভ হয়ে যায় যদি আমরা এখানে কোনো নক্ষত্র বা পৃথিবী বা কোনো একটা বস্তু থাকে আর কি। তো এই যে কার্ভেচার যেটা হয়ে যায়, সেটা খুব বেশি হয়ে যায় ব্ল্যাক হোলের আশেপাশে, ঠিক আছে? তো আইনস্টাইন এটা এই স্পেস টাইম কার্ভেচার হিসাবেই বলেছিলেন, যেটাকে বলেছিলেন যে গ্র্যাভিটেশন এখানে আমরা বলতে পারি যে কোনো বস্তুকে টানছে, কিন্তু এটা হচ্ছে ওনার তত্ত্ব হিসাবে বলা হচ্ছে যে এটা স্পেস টাইম কার্ভেচার হচ্ছে। যে স্পেস টাইম কার্ভেচারের জন্য যদি স্পেস টাইমটা বেঁকে যায় আর আশেপাশে যদি আরেকটা অবজেক্ট থাকে, সেটা ওই বড় অবজেক্টের চারিপাশে আসতে থাকবে, ধেয়ে আসতে থাকবে। এটাই হচ্ছে গিয়ে গ্র্যাভিটেশনের অল্টারনেটিভ একটা তত্ত্ব, যে স্পেস টাইম কার্ভেচারের জন্যই সবগুলো একটা আরেকটাকে টানছে বা একটা আরেকটাকে করছে। ব্ল্যাক হোলের পাশে কি হয়ে যায়, এই স্পেস টাইম কার্ভেচারটা খুব বেশি হয়ে যায়, ঠিক আছে? আর আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন যে এই আইনস্টাইনের স্পেস টাইম কার্ভেচারটা, ওখানে একটা ইকুয়েশন ছিল আইনস্টাইন, যেটা ফিল্ড ইকুয়েশন নামে পরিচিত। ওই ফিল্ড ইকুয়েশনটাকেই সলভ করে অনেকে অনেক কিছু করেছেন এবং এই আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার যেটা তত্ত্ব, এটার উপরে ভিত্তি করে আমাদের দেশের একজন গবেষক অমল কুমার রায়চৌধুরী,
উনি একটা ইকুয়েশন দিয়েছিলেন, যেটা হচ্ছে গিয়ে ফ্লো অফ দ্যাট পার্টিকলস, যেগুলো বিগ ব্যাংকের মধ্যে যেগুলো ফ্লো হয়ে যাচ্ছে, সেই ফ্লো অফ পার্টিকলসের যে ইকুয়েশনটা, এটা রায়চৌধুরী দিয়েছিলেন। এই রায়চৌধুরীর এই ইকুয়েশনের উপরে বেস করেই হকিংস রিসার্চ করেছিলেন, পেনরোজ রিসার্চ করেছিলেন, এবং হকিংস কোয়ান্টাম ফিল্ড থিওরি, কোয়ান্টাম মেকানিক্স লাগিয়ে বলেছিলেন যে ব্ল্যাক হোলটা এক ধরনের রেডিয়েশন করতে পারে, সেটাকেই হকিং রেডিয়েশন বলে ধরা হয়। প্রাসঙ্গিকক্রমে বলছি, এই পেনরোজ অ্যান্ড হকিং কিন্তু 1920 খ্রিস্টাব্দে, সরি 2020 সালে নোবেল প্রাইজ পেয়েছিল পেনরোজ, এবং এটা ভিত্তি করে কিন্তু এই রায়চৌধুরীর ইকুয়েশনের উপরেই। তাই আমাদের ইন্ডিয়াদের যে সায়েন্টিস্ট যেন আছেন, চন্দ্রশেখর, উনি আমেরিকান নাগরিকত্ব নিয়েছিলেন পরে, কিন্তু উনি খুব বেশি রিসার্চ করেছিলেন এই ব্ল্যাক হোলের উপরে। তারপর রায়চৌধুরী কিছু একটা করেছেন, ওটার উপরে ভিত্তি করে পেনরোজের বা হকিং রেডিয়েশন এসেছে, এবং ওটার উপরে ভিত্তি করে 2020 সালের এই নোবেল প্রাইজটা পাওয়া গেল আর কি। আচ্ছা, ইদানিংকালে তো আমরা ঘটনা দিগন্তের কথাও শুনে থাকি, হ্যাঁ, এটা আসলে কি? এই ঘটনা দিগন্তই এই মানে ইভেন্ট হরাইজন আর কি। আচ্ছা, যেটা এই ব্ল্যাক হোলের চারিপাশে একটা রিজিয়ন, যেটা স্পেস টাইম কার্ভেচারটা এত বেশি হয়ে যায় যে ওটা ঠিক ভিতরে চলে গেলে কোনো কিছু আর ফিরে আসতে পারে না। ঠিক যেমন আলো যেমন আছে, আলোর কণিকা, আমরা জানি আলোর কণিকা প্রায় ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। তো ওই আলোর কণিকা এত বেগ থাকা পরেও ওটা বেরিয়ে আসতে পারে না, ওটা স্পেস টাইম কার্ভেচারের জন্য ওটা ভিতরেই চলে যায়। ঠিক আছে, ওটাকেই ঘটনা দিগন্ত বা ইভেন্ট হরাইজন নামে পরিচিত। এর বাইরে যেগুলো মেটেরিয়াল আছে সেগুলো স্পেস টাইম কার্ভেচারের জন্য ওটার ব্ল্যাক হোলের চারিপাশে ঘুরতে থাকে, কিন্তু ওটা ইভেন্ট হরাইজনের বাইরে আছে বলে ওরা আর ব্ল্যাক হোলের ভিতরে গিয়ে সমাহিত হচ্ছে না আর কি। তো ইভেন্ট হরাইজন হচ্ছে এমন একটা রিজিয়ন বা একটা বাউন্ডারি, যেটার ভিতরে চলে গেলে ওটা ব্ল্যাক হোলের ভিতরেই ধাবিত হয়ে যায়, আর ফিরে আসতে পারে না। ইভেন আলোর কণিকা ও লাইটও আর ফিরে আসতে পারে না আর কি। এই জন্যই ওখান থেকে লাইট বেরোয় না বলেই ওটাকে ব্ল্যাক হিসাবে আমরা দেখে থাকি। আচ্ছা, ইদানিংকালে আমরা এক্সপো সেটের কথাও শুনে থাকি, যা একটা এই ধরনের গবেষণার ক্ষেত্রে বিশাল একটা বড় ভূমিকা পালন করে থাকে। আসলে এই বিষয়টা কি? এই যে একটু আগে বললাম যে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের আউটসাইডে যেটা পার্টিকেলগুলো ঘুরছে বা ম্যাটেরিয়ালগুলো ঘুরছে, ওটাকে বলা হয় অ্যাক্রিশন ডিস্ক। তো ওই অ্যাক্রিশন ডিস্কের মধ্যে টেম্পারেচারটা খুব বেশি থাকে, ঠিক আছে, এবং এই বেশি হওয়ার জন্য ওইখান থেকে পার্টিকেলগুলো বা ম্যাটেরিয়ালগুলো এক্স রে ইমিট করে, এক্স রে বিকিরণ করে, ওখান থেকে রেডিও ওয়েভও বিকিরণ হয়। একটু আগে প্রাসঙ্গিকক্রমে যেটা বললাম যে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ, যেগুলো ওই অ্যাক্রিশন ডিস্কের পাশ থেকেই যেগুলো রেডিও ওয়েভ আসছে ওগুলোর উপরে স্টাডি করেই একটা ইমেজ গঠন করেছিল। আর অ্যাক্রিশন ডিস্কের মধ্যেই মানে ইভেন্ট হরাইজনের বাইরে যেগুলো ম্যাটেরিয়াল আছে সেগুলোর থেকে এক্স রে বেরোয়, এবং এই এক্স রে স্টাডি করলে আমরা ব্ল্যাক হোল সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারি। এই অ্যাক্রিশন ডিস্কের থেকে যেগুলো এক্স রে আসছে, এই এক্স রেগুলোর কতটুকু পোলারাইজেশন হচ্ছে, কতটুকু ডিগ্রি অফ পোলারাইজেশন, মেরুকরণ যেটাকে বাংলাতে বলা হয়, সেটা নিয়ে স্টাডি করা অ্যাকচুয়ালি মেইনলি এই এক্সপো সেটের কাজ আর কি। এবং যেগুলো মহাজাগতিক খুব ভালো বা খুব বেশি আকারে বিকিরণ করছে সেগুলো নিয়ে স্টাডি করবে। এক্সপো সেট ধরুন 5 বছরের জন্য উৎক্ষেপণ করা বা 5 বছরের জন্য ওটা কাজ করবে আর কি। আর ওই 5 বছরে ধরুন 40টা বা 42টার মতো খুব ভালো কিছু স্পেসিফিক জায়গা আছে যেখানে সুপারমেসিভ ব্ল্যাক হোল বা নিউট্রন স্টার, যেখান থেকে রেডিয়েশন খুব ভালো করে বেরোচ্ছে, খুব ভালো তেজস্ক্রিয় জিনিস বেরোচ্ছে, সেগুলো নিয়ে গবেষণা করবে আর কি। আচ্ছা, মহাজাগতিক বিষয় তো অনেক কিছুই রয়েছে, কিন্তু তার সঙ্গে আরেকটা বিষয় যে জিনিসটা জানতে চাইছি সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স, যেটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ পরিমাণে একটা কৌতূহল রয়ে গেছে। অ্যাস্ট্রোফিজিক্স বিষয়টা কি? অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে গিয়ে হোয়াই দেয়ার ইজ এ স্টার, হোয়াই দেয়ার ইজ দ্যাট স্টার ইজ ইমিটিং রেডিয়েশন, মানে কেন ওটা মানে আলো বিকিরণ করছে। তো অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে সেই স্টাডি যেখানে কেন প্রশ্নটা চলে আসছে, আকাশে কেন তারা আছে, কেন ব্ল্যাক হোল আছে, ব্ল্যাক হোলটা কেন বিকিরণ করছে বা হকিং রেডিয়েশন এটা থেকে বেরোচ্ছে, ব্ল্যাক হোলের এই একটা ছোটো রেডিয়াস এখানে ব্ল্যাক কেন, এই মহাজাগতিক বিষয় নিয়ে স্টাডি করাটাকেই অ্যাস্ট্রোফিজিক্স বলা হয়।
এখানে স্পেশালি নক্ষত্র বা ছায়াপথ, গ্যালাক্সি এগুলোকেই স্টাডি করা হয়। কারণ ছোটোবেলা থেকেই আমরা সব সময় আকাশ নিয়ে বিস্মিত। অনেক ছাত্রছাত্রীরা এই আকাশ নিয়ে গবেষণা করতে চায়, কৌতূহল নিয়ে গবেষণা করতে চায়। কৌতূহলবশত আমরাও অনেক পড়াশোনা করি, যদিও অনেকের রিসার্চের বিষয় আলাদা আলাদা, কিন্তু সবাই কৌতূহলবশত এই অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চায়। অনেকরা এই পড়াশোনাকে গবেষণার প্রফেশন হিসাবে নিয়ে যায় এবং ওখানেই ওরা সাইন করে। অনেক ছাত্রছাত্রীরা আছে নিজের ইচ্ছাতেই অ্যাস্ট্রোফিজিক্সে এসে পড়াশোনা করছে, গবেষণা করছে এবং ইন্ডিয়া এগিয়ে যায়, ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এই অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কি ত্রিপুরাতে পড়াশোনা করা যায়? সেটা সম্ভব? এটা একটা স্পেশাল ব্রাঞ্চ ফিজিক্সের। মানে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনমি নামে একটা স্পেশাল পেপার আছে, অপশনাল পেপার। সেটা যারা এমএসসি ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে ওরা সবাই পড়াশোনা করে এবং স্টুডেন্টরা খুব এটাতে উপকৃত, আনন্দিত যে এই মহাজাগতিক বিষয় নিয়ে ওরা জানতে পারছে। আচ্ছা, আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছুটা বলুন যে তারা কিভাবে এই পড়াশোনাগুলো করবে বা তারা এই গবেষণায় কিভাবে মনোনিবেশ করতে পারবে? অ্যাস্ট্রোফিজিক্স এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেখানে সবাই জানতে চায়। ছোটোবেলা থেকেই সবাই এই বিষয় নিয়ে জানার ইচ্ছা প্রকাশ করে। অনেকে যারা এমএসসি ফিজিক্স নিয়ে পড়াশোনা করে তারাই অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করার জন্য গবেষণা করতে পারে ভবিষ্যতে। এবং যেখানে এই অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা সময়ে একটা আনন্দ এসে যায় মনের মধ্যে যে আমি মহাজাগতিক বিষয় নিয়ে আলোচনা করছি, পড়াশোনা করছি বা জানতে পারছি, তখন কৌতূহলবশত আরও অনেক কিছু আবিষ্কার করা যায় বা আবিষ্কৃত করা যেতে পারে আর কি। মানে মৌলিক গবেষণায় নিজেকেও নিয়োজিত করা যেতে পারে যদি আমার মধ্যে সেই আকাঙ্ক্ষাটা যদি থাকে। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।